বাল্টিমোরের ভূসামুদ্রিক বিশেষজ্ঞ ডক্টর এখন যুক্ত হচ্ছেন ইয়ান লাউবি। ইয়ান, এশিয়া ওয়ানে আবারও আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ইরান বলছে অগ্রগতি হলেও কোনো চুক্তি হয়নি, অন্যদিকে রুবিও বলছেন সোমবারই চুক্তি হওয়ার কথা ছিল। আপনি এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমি মনে করি গত কয়েক মাসে আমরা অনেক বিবৃতি দেখেছি যেগুলো খুবই আশাব্যঞ্জক ও উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু পরে সেগুলো প্রত্যাহার করতে হয়েছে বা সরে আসতে হয়েছে। আমরা আবারও সেই একই ধারা দেখছি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ প্রশাসনের কর্মকর্তারা, এমনকি প্রেসিডেন্টও ট্রু সোশ্যাল পোস্টের চুক্তি আসন্ন এই ধারণা থেকে সরছেন। এখন বলা হচ্ছে সময় আমাদের পক্ষে, যা আগামীকালই চুক্তি হবে এই বক্তব্যের চেয়ে ভিন্ন। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে তা বলা কঠিন, আর দুর্ভাগ্যবশত এই আলোচনাগুলোতে অনেকটাই অস্বচ্ছতা রয়েছে, তাই ঠিক কোথায় গিয়ে আটকে আছে সেটা নির্দিষ্ট করে বলা অসম্ভব। তবে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের বক্তব্য থেকেই স্পষ্ট, এখনো অনেক কিছু নিয়ে কাজ করা বাকি আছে। আর দুর্ভাগ্যজনকভাবে শান্তি আলোচনায়, বিশেষ করে এমন একটি বৈশ্বিক গুরুত্ব সম্পন্ন বিষয়ে, সবকিছু নির্ভর করে খুঁটিনাটির ওপর। এবং এখন পর্যন্ত আমরা বড় আকারের এক পাতার সমঝোতা স্মারক বা নীতিমালা ছাড়া আর কিছুই শুনিনি। তাই শুধু ভুল বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যার সুযোগই থেকে যাচ্ছে না, বরং শেষ পর্যন্ত আবারও শত্রুতায় ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা অত্যন্ত প্রবলভাবে রয়ে গেছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র বারবার অবস্থান বদলাচ্ছে। এটা আমাদের আলোচনার বর্তমান অবস্থা সম্পর্কে কি বলে? দুর্ভাগ্যজনকভাবে বাইরে থেকে দেখলে এখনো মনে হচ্ছে ইরান এখানে যথেষ্ট যুক্তিসঙ্গত কথা বলছে। গত কয়েক মাসের দিকে তাকালে আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনেক ধরনের যুক্তি শুনেছি। আর ইসরায়েলই প্রথমে এই যুদ্ধ শুরু করেছিল। প্রথমে ইসরায়েলের সুরক্ষার কথা ছিল, এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন আমরা সেখানে গিয়েছিলাম কারণ ইসরায়েলিরা আক্রমণ করতে যাচ্ছিল, এবং তিনি মনে করেছিলেন এতে তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া আসতে পারে। তাই যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে গিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য। পরে দ্রুতই এতে যুক্তরাষ্ট্রের সুরক্ষা, পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, যা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, এসব যুক্ত করা হয়। মধ্যরাতে গত জুনে হ্যামার, তারপর ছিল বিক্ষোভকারীদের সুরক্ষা, শাসন পরিবর্তন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, তাদের সামরিক বাহিনী ধ্বংস করা। তাই লক্ষ্য, উদ্দেশ্য, লক্ষ্যস্থল সবই বারবার পরিবর্তিত হয়েছে, প্রায় প্রতি সপ্তাহেই। এবং গত এক মাস বা তারও বেশি সময় ধরে আমরা পারমাণবিক কর্মসূচিকে ঘিরে এক ধরনের ঐক্যবদ্ধ অবস্থান শুনেছি। কিন্তু এখানেও স্থায়ীভাবে কর্মসূচি বন্ধ করা, ২০ বছরের জন্য বন্ধ করা, যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ইরানে এখনো যে বিশেষ পারমাণবিক উপাদান থাকতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র সব সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেওয়া, এটা বিভিন্ন ধরনের ব্যাপক ইস্যুর এক বিস্তৃত পরিসর, যেগুলো প্রকাশ্যে উত্থাপিত হয়েছে, এবং এটাই হলো প্রকাশ্য সংস্করণ। তাহলে এই আলোচনার বন্ধ দরজার পেছনে কি হচ্ছে তা খুবই অনিশ্চিত। তাই ইরানিরা যুক্তরাষ্ট্র নিয়ে সঠিক কিনা, লক্ষ্যস্থল পাল্টাচ্ছে কিনা, বাইরে থেকে দেখলে তাদের বক্তব্যে কিছুটা সত্যতা আছে। এবং এর চ্যালেঞ্জ হলো, যখন আপনি একটি যুদ্ধ শেষ করতে, একটি বড় বৈশ্বিক পরিস্থিতি শেষ করতে আলোচনা করছেন, তখন আপনাকে আসলে জানতে হয় শেষ অবস্থা কেমন হবে, যাতে সেখানে পৌঁছানো যায়। কারণ এই পথে সব ছাড়, সব সুযোগ, সব খুঁটিনাটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং এই মুহূর্তে আমরা আসলে সেটার কোনো স্পষ্ট ধারণা পাচ্ছি না। রাউবি, উত্তেজনা ও বৈশ্বিক তেল পরিবহন নিয়ে এই প্রণালীগুলো ভেঙে পড়লে ইরান কত দ্রুত এগুলো বন্ধ বা সীমিত করতে পারে? যুক্তরাষ্ট্র কতটা তৈরি? নৌবাহিনী এর জবাব গেছে? আসলে এটা কিছুটা বিদ্রুপাত্মক প্রশ্ন, কারণ গত ৩ মাস ধরে এই প্রণালীগুলো কার্যত বন্ধই ছিল, এবং এতে বৈশ্বিক জ্বালানি প্রবাহ অবিশ্বাস্য, নজিরবিহীনভাবে বাধাগ্রস্ত হয়েছে। আমরা এমন এক জ্বালানি সংকট দেখছি যার সাথে আমরা পরিচিত নই, কিন্তু এখন ভিন্ন এক পরিস্থিতি তৈরি হচ্ছে যা কিছুটা বিদ্রুপাত্মক। ইরানিরাই প্রথমে প্রণালীটি বন্ধ করেছিল, এরপর যুক্তরাষ্ট্র ঘোষণা করল যে তারা ইরানে আসা যাওয়া করা যে কোনো জাহাজের ওপর অবরোধ আরোপ করবে। এখন আমরা দেখছি ইরান পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ কার্যকর করেছে। তারা শুধু টোল নয়, পারমিট ব্যবস্থা এবং জাহাজগুলোকে পার হতে অনুমতি দিতে
আমলাতান্ত্রিক প্রশাসনিক প্রক্রিয়াও চালু করেছে। এটা শুনতে পাগলামি মনে হতে পারে এবং এটা আন্তর্জাতিক আইনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, কিন্তু গত সপ্তাহে এটা কিছুটা কাজ করেছে। আমরা দেখেছি জাহাজের সংখ্যা বেড়েছে যারা বেরিয়ে এসছে গত কয়েকদিনে ওই ব্যবস্থার অধীনে, এবং এটা দেখায় যে পারস্য উপসাগর থেকে যে বাণিজ্যিক প্রবাহ বেরোচ্ছে তা কেবল এই পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষের মাধ্যমেই হচ্ছে। এবং এটা কিছুটা উদ্বেগের বিষয়, কারণ এখন ইরানিরাই আসলে তেল ও গ্যাসের চলাচল অনুমতি দিচ্ছে, কমপক্ষে তাদের বক্তব্য অনুযায়ী কিছুটা হলো। এবং এর মানে হচ্ছে যারা ওই তেল ও গ্যাস গ্রহণ করছে তারাও যারা কিছুটা হলেও অর্থনৈতিক স্বস্তি পাচ্ছে। 3 মাসের প্রচন্ড কষ্ট আর জ্বালানির সংকটের পর ইত্যাদি, তারা চাইবে এই অবস্থা যেন চলতে থাকে। তাই ইরান এমন অবস্থান নিয়েছে যেখানে তারা শুধু প্রণালী বন্ধ নয়, বরং পুরোটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কারা ঢুকবে বা বেরোবে এবং তার খরচ সবই ইরান ঠিক করে। একই সময়ে তারা যে কোনো ঐতিহাসিক দাবির চেয়েও বেশি কিছু করছে। এমন সার্বভৌম দাবি করছে যে হরমুজ প্রণালী অতিক্রমী সাবমেরিন কেবেলও তারা শুল্ক নেবে, এবং এটি একটা অত্যন্ত প্রভাবশালী দাবি, কারণ প্রতিদিন প্রায় $10 ট্রিলিয়ন অর্থনৈতিক কার্যক্রম সমুদ্রতলের সাবমেরিন কেবল নেটওয়ার্কের মাধ্যমে চলে, এবং পুরো অর্থনীতিগুলো এই সংযোগের ওপর নির্ভরশীল তাদের টিকে থাকার জন্য। এতে মধ্যপ্রাচ্যের শেয়ার বাজারগুলো রয়েছে, তাই এখানে বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে। এটি আর অনেক কিছু বোঝাতে পারে। ইরান ক্রমশ আরো কঠোর অবস্থান নিচ্ছে এবং আসলে তা বাস্তবায়নও করে চলেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সাহসী বক্তব্য দিচ্ছে। সপ্তাহান্তে তারা জানায় চুক্তিটি শুধু আসন্নই নয়, এতে হরমুজ প্রণালী খোলার বিষয়টিও থাকবে। ইরানিরা দ্রুতই পাল্টা জানায়, না, এতে তা নেই। পরিস্থিতি এখন কোথায় দাঁড়িয়ে তা বোঝা কঠিন। আসলে একমাত্র সামুদ্রিক বাণিজ্য প্রবাহ সেখান দিয়েই আসছে। ইরানি জলসীমা তারা তাদের পারস্য উপসাগরীয় পরিকল্পনার মাধ্যমে কার্যকর করেছে, এবং দুর্ভাগ্যবশত এটা শিগগিরই বদলাবে বলে মনে হচ্ছে না, কারণ আগামী কয়েকদিনে এমন কোনো পূর্ণাঙ্গ চুক্তি হওয়ার সম্ভাবনা নেই যা বর্তমান পরিস্থিতিকে নাটকীয়ভাবে বদলে দেবে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইরানের মধ্যে এমন শর্ত নিয়ে আলোচনা চলছে। দুঃখিত, আমি বুঝতে পারিনি। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপগুলো কতটা জরুরি? এটা বিরাট ব্যাপার, আর দুর্ভাগ্যবশত আত্মবিশ্বাস এখন তলানিতে। আমরা অনেক ধরনের বিবৃতি দেখেছি, চ্যানেলটি খোলা, আমরা প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নরত, চুক্তি আসন্ন, আমাদের এক পাতার একটি এমওইউ আছে। গত কয়েক মাসে বিভিন্ন বিবৃতি এসেছে এবং এগুলোর টাইমলাইনও দেখা গেছে। চাইলে এগুলো দেখতে পারেন। এটা যুক্তরাষ্ট্রকে কোনোভাবে চিহ্নিত করার বিষয় নয়। আমরা নানা ধরনের ঘোষণা শুনেছি, কিন্তু পরে সেগুলো প্রত্যাহারও হতে দেখেছি। তাই যখন আত্মবিশ্বাস এতটা নিচে নেমে যায়, তখন এটা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেটা বোঝা খুব কঠিন, বিশেষ করে যখন মনে হয় আবারও যুক্তরাষ্ট্র হয়তো কিছুটা বেশি উত্তেজিত হয়ে এমন কিছু ঘোষণা করেছে যা আসলে পুরোপুরি প্রস্তুত ছিল না। এবং এর মানে হচ্ছে আমরা হয়তো আরো পিছিয়ে যেতে পারি। তাই আমরা এখন যা দেখছি তা অনেকটা প্রজেক্ট ফ্রিডম ঘোষণার মতোই, যেখানে আমরা খুবই উত্তেজিত প্রতিক্রিয়া দেখেছিলাম। বাজারগুলো নাটকীয়ভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, এবং আমাদের দুটি মার্কিন পতাকাবাহী জাহাজ নিরপেক্ষ জাহাজ নয়, মার্কিন সুরক্ষার সাথে প্রণালী পার হয়েছিল। এরপর পুরো বিষয়টা ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত ডজন খানেক জাহাজ আক্রমণের শিকার হয়। সেই ভুল শুরু হওয়ার পরই তাই আত্মবিশ্বাস এখন একাধিক দিক থেকেই কম। পক্ষগুলোর মধ্যে যেমন আত্মবিশ্বাস কম, তেমনি বাণিজ্যিক শিপিং ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এটাই এই পুরো বিষয়ের মূল কেন্দ্রবিন্দু। ওরাই হচ্ছে যারা হাজার হাজার নাবিক, হাজার হাজার জাহাজ পারস্য উপসাগর থেকে বের হওয়ার অপেক্ষায় আটকে আছে, যাদের বোর্ডে রয়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিশাল অংশ। এবং তাই এটা সত্যিকারের একটা সমস্যা, কারণ আমরা যদি কিছুটা আত্মবিশ্বাস তৈরি করতে না পারি যে হয়তো সামুদ্রিক বাণিজ্য আরো নিরাপদ হচ্ছে, তাহলে আমাদের জন্য সমস্যা হবে। কারণ সবকিছু তথাকথিতভাবে সম্মত হলেও সবাইকে বিশ্বাস করাতে আরো কিছু করা লাগতে পারে, যাতে তারা নিশ্চিত থাকতে পারে যে পথে তাদের গুলি করা হবে না, বিস্ফোরণ ঘটবে না, হত্যা করা হবে না, বা জাহাজ ডুবিয়ে দেওয়া হবে না। এবং এটাও একটা সমস্যা,
কারণ এখানে বিশাল পরিমাণ অর্থনৈতিক কার্যক্রম, বৈশ্বিক খাদ্য সরবরাহ এবং আরও নানা ধরনের বিষয় জড়িত। এই অর্থনৈতিক অচলাবস্থা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার উপরই এসব কিছু নির্ভর করছে। পাকিস্তান মধ্যস্থতা করছে এবং উভয় পক্ষই সন্তুষ্টি প্রকাশ করেছে। আপনার দৃষ্টিতে পাকিস্তান চুক্তি করাতে পারলে এটি আঞ্চলিক ও বৈশ্বিক ভবিষ্যৎ কূটনৈতিক সহযোগিতা ও উন্নয়নে কী প্রভাব ফেলতে পারে? আসলে আমরা দেখেছি যে আলোচনার ক্ষেত্রে কিছু পরিচিত পক্ষের মধ্যে পরিবর্তন এসেছে। ওমান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে তথাকথিত সুইজারল্যান্ডের ভূমিকা পালন করে আসছে, নিরপেক্ষতা এবং সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসেবে চুক্তি করানোর ক্ষেত্রে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি কাতারও এই ভূমিকার একটা বড় অংশ গ্রহণ করেছে, এবং এই দুই শক্তি অঞ্চলের বিভিন্ন ধরনের আলোচনায় অসাধারণ প্রভাব ফেলেছে। আসলে ওমানিরাই সেই আলোচনাগুলোর আয়োজন করছিলেন যা যুক্তরাষ্ট্রের আগে অনুষ্ঠিত হচ্ছিল, এবং ইরান অথবা যুক্তরাষ্ট্র, এবং বরং 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, এবং এখন যা হয়েছে তা হলো দায়িত্বের ভার বদলেছে এবং পাকিস্তান সমন্বয়কারীর ভূমিকা গ্রহণ করেছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থান। তাই এখন পাকিস্তান সম্ভবত এই বিষয়গুলো মোকাবিলায় কাছের প্রতিবেশী হিসেবে আরও বেশি ভূমিকা পালন করবে। তবে সেটাও দেখা বাকি, কারণ পাকিস্তানের আফগানিস্তানে তালেবান, ভারতের সঙ্গে এবং আরও অনেকের সঙ্গে নিজস্ব স্বার্থ জড়িত আছে। তাই হতে পারে বিভিন্ন শক্তি বিভিন্ন আলোচনার জন্য আলাদা আলাদা সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করছে। যেহেতু প্রকৃত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে,